আচ্ছা হিমি, মানে এরকম কখনো হয়েছে যে ছোটবেলায় যে আপনাকে কেউ আসলে গল্প শুনিয়েছে, আপনার মা কিংবা নানি কিংবা দাদি? ছোটবেলায় গল্প শুনে ঘুমাতে যাওয়া একটা অভ্যাসই ছিল আসলে। মা বাবা দুজনেই শুনিয়েছে, সাথে নানুও শুনিয়েছে, তবে নানুর গল্প সম্পূর্ণ কখনো শোনা হয়নি, কারণ নানু ঘুমিয়ে গিয়েছে তার আগেই। গল্প বলতে বলতে ঘুমিয়ে গল্প গেছে। বলতে বলতে ঘুমিয়ে আচ্ছা, এই যে গেছে। একটা অভ্যাস, সেই অভ্যাসটা কি আপনি পরবর্তীতে রাখবেন? মানে আপনি যখন আসলে মা হবেন কিংবা দাদি হবেন কিংবা নানি হবেন, তখন কি এই যে গল্প শোনানোর যে অভ্যাসটা, সেটা কি আসলে রাখবেন কিনা? আসলে গল্প শুনে ঘুমাতে যাওয়ার অভ্যাসটা এটা একটা দারুণ অভ্যাস। আমি হয়তোবা নিজে থেকে বানিয়ে গল্প কখনো হয়তোবা বলতে পারবো না, রাজা রানী বা পরীদের গল্প, তবে এই অভ্যাসটা আমি রাখতে চাই যে বই পড়ে পড়ে সন্তানদের ঘুম পাড়াতে যাওয়া, বা এই অভ্যাসটা আমি আসলে গড়ে তুলতে চাই। আমার কাছে মনে হয় এই অভ্যাসটা আমি ধরে রাখবো। মানে এই পাঠ্যাভ্যাস আসলে আমাদের থাকুক, এবং সেই আহ্বান নিয়ে আমরা আসলে শুরু করতে চাই। দর্শক, আপনারা দেখছেন ভাষার ক্যানভাস, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। মিষ্টি জান্নাত কেন বললাম না আমরা? আচ্ছা, বইমেলায় এলেই তো আমরা আসলে লেখকদের সাথে, পাঠকদের সাথে কথা বলি। আজকেও আমরা দুইজন পাঠকের সাথে একটু কথা বলবো। আমাদের সাথে এখানে আছেন, এই যে বইমেলা, আমরা দেখি যে আসলে বইমেলা যখন শুরু হয় পাঠকের একটা পদচারণা দেখি। প্রতিবার বইমেলায় আসা হয় কিনা? আচ্ছা, বইমেলার ইতিহাসটা আমার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এই কারণে, কারণ আমার বইমেলাটা শুরুই হয়েছে হলো আমার বাবা মায়ের হাত ধরে। প্রথমে বাবা মায়ের হাত ধরে আসা, এরপরে আস্তে আস্তে যখন বড় হওয়া তখন অন্য মানুষদের সাথে আসা, এবং তারপরে একটা টাইম পরে বন্ধুদের সাথে আসা। এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমাকে সবসময়ই খুবই আনন্দ দেয়, এবং সেই আনন্দের জায়গা থেকে আমি বলবো যে যখন আমি বইমেলা আসতে পারি না, এখন যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ঢাকার বাইরে থাকছি, তখন যখন আমি বইমেলা আসতে পারছি না, তখন একটা শূন্যতা কাজ করে। সেই কাজ থেকে আসলে সেই মানে আর্টসটা থেকেই এবার বইমেলায় আসা। এবং কিন্তু সত্যি বলতে এবারকার বইমেলাটা অন্যবারের মতন লাগছে না। অন্যবার যেরকম একটা জমজমাট অবস্থা ছিল, হ্যাঁ রোজার কারণে হতে পারে বা পরিবর্তিত পরিস্থিতির কারণে হতে পারে, কিন্তু বইমেলাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি কবিদের আনাগোনা, আরও বেশি লেখকদের আনাগোনা, এই জিনিসটা আমরা সবসময় চাই। সেটা দেখবো, আশা করি আরও কিছু সময় আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার বইমেলা হবে কি হবে না সেটি একটি শঙ্কা ছিল, তারপরও আসলে বইমেলা হচ্ছে, এবং এবার আমরা মনে করছি যে বইমেলায় আসলে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বইপ্রেমী। এবং হিমির সাথে আমাদের শুরুতেই কথা হচ্ছিল যে ছোটবেলায় হিমি আসলে বাবা মা কিংবা দাদি বা নানির কাছ থেকে গল্প শুনে বড় হয়েছে কিনা। ঠিক একই প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে ছোটবেলায়, কারণ আমরা জানি পরিবারই আসলে আমাদের প্রথম পাঠশালা, তো সেই জায়গায় মা নানি কিংবা দাদির কাছে গল্প শুনে বড় হয়ে ওঠা হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে বই মেলা এই দুটো জিনিসই আমার বাবার কাছ থেকে শেখা। আমি যখন একদম ছোট ছিলাম, আমি এখন আমার বাবার মুখে শুনি যে আমাকে বাবা সবসময় বই মেলা থেকে অনেক কবিতার বই, ছড়ার বই নিয়ে দিত, এবং আমি সেটা মুখস্থ বলতে পারতাম। এবং সেই যে স্মৃতিটা, সেই যে বই পড়া, সেই আগ্রহ থেকে এখনো বই মেলায় আসা, এবং এটা আসলে একটা প্রাণের জায়গা। তো সবসময় বলবো যে বইমেলার সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, এবং আমরা আস্তে আস্তে বড় হব, বড় হয়ে আমাদের যারা আগামী প্রজন্ম তাদেরকেও বইমেলার কথা বলবো। তো এই তো তারাও হয়তো আবার আমাদের থেকেই বইমেলার কথা জানবে, এবং বইমেলা আমাদের মাধ্যমেই বেঁচে থাকবে। সে কি কি বই মানে পড়তে পছন্দ করে জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই। বইমেলায় এসেছেন, ছোটবেলা থেকে আমরা যখনই আসলে বইমেলায় আসি একটা তালিকা কিন্তু নিয়ে আসি, এই বইটা আমার নিয়ে বাড়ি যেতে হবে। আর এবারের বইমেলার জন্য এমন কি কোনো তালিকা আছে? আসলে বড় হওয়ার সাথে সাথে তো প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়। এবার যদি খুব সত্য কথা বলি, আমার আশাও ছিল না যে আমি আদৌ বইমেলায় আসতে পারবো কিনা। এখনো পর্যন্ত তালিকা করা হয়নি, কিন্তু দেখি, ঘুরি, বন্ধুদের সাথে এসেছি, একটু দেখি, হয়তো বই কিনবো, হয়তো বই কিনলে উপন্যাস এবং কবিতার বইটাই তালিকায় প্রথম দিকে থাকবে। এবং হিমি, আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আমাদের তিনজনের আজকে প্রথম দেখা হয়েছে, কিন্তু তিনজনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। কেমন মিল আমিও জানতে চাচ্ছি। আমরা কি লক্ষ্য করতে পারছি? চশমা। আমরা বই পড়ি, এটার প্রমাণই হয়তো এটা যে আমরা অনেক বেশি বই পড়ে পড়ে আমাদের চোখের 12টা বাজিয়ে দিয়েছি, যদিও আমরা এটাতে বোধহয় খুবই খুশি আর কি। কিছুক্ষণ পর একটা বেজে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। আমরা কথা বলছিলাম হিবে, এবং এই কথা বলতে বলতে আপনার হাতে একটি বই দেখতে আমার হাতে পাচ্ছি। একটি বই আছে, এবং এই বইয়ের অনুবাদক যিনি, সেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। তবে বই এবং লেখা সম্পর্কে তো জানবই, তার আগে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। ব্যস্ত এই পৃথিবীতে আসলে ব্যস্ততা কমিয়ে আনার জন্য ঠিক কি পদক্ষেপগুলো আমরা নিতে পারি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীল ভাইকে। আসলে আমার যে বইটি হাইমিন সুনিমের একটা বিখ্যাত বই, সারা ওয়ার্ল্ডে যেটা 3 মিলিয়ন কপিস এটা সোল্ড হয়েছে, বিক্রি হয়েছে। বই হচ্ছে আসলে জীবন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি আসতেছি। বই হচ্ছে মানুষের মতো, আমরা আমাদের জীবনে চলার পথে
অনেক মানুষকে আমরা ভুলে যাই, সব মানুষকে কি আমরা মনে রাখতে পারি? মনে রাখতে পারি না। ঠিক কিছু বই আছে যে বইটা হৃদয়ে দাগ কাটে। তো হাইমিন সুনিমের এই বইটা দ্য থিংস ইউ ক্যান সি ওয়ানলি হোয়েন ইউ স্লো ডাউন, বাংলা যে অনুবাদটা আমি করেছি, ব্যস্ত পৃথিবীতে শান্ত থাকার উপায়। আমরা আসলে ছুটে চলছি, আমরা অনবরত ছুটে চলছি। এই বইয়ের যে কথন ছিল, আমরা যে এই যে মরীচিকার পিছনে ছুটে চলছি, আমাদেরকে একটু স্থির হতে হবে, আমাদেরকে একটু থামতে হবে। একটু স্থির হলেই আমরা আমাদেরকে বুঝতে পারবো, আমাদের মুহূর্তগুলো উপভোগ করতে পারবো, আমাদের নিজেদেরকে জানতে পারবো। আর এই ব্যস্ত পৃথিবীতে একটু শান্ত হতে হলে আমাদের কিছু কৌশল, কিছু অধ্যায়, কিছু অধ্যাবসায় করতে হবে। সেই অধ্যাবসায়গুলি হাইমেন সুনিম, যেটা আপনি প্রশ্ন করেছেন কিভাবে শান্ত থাকা যায়, সেটা জানতে হলে আমার এই বইটা ব্যস্ত পৃথিবীতে শান্ত থাকার উপায়, অনেকগুলো এখানে টিপস রয়েছে যেটা থেকে পাঠক সমাজ জানতে পারবে কিভাবে শান্ত থাকা যায়। তার মানে এই প্রশ্নটা যখন হিমি আপনাকে আসলে করলো, তা হিমি এই প্রশ্নটা আসলে নকল করে করেছে, কারণ বইয়ের নাম ধরে প্রশ্ন করেছে। হিমি, ধন্যবাদ, দারুণ একটি প্রশ্ন করেছেন আপনি। এবং আমাদের সাথে আছে অনুবাদক মনোয়ার হোসেন রনি এবং তার নতুন একটি বই ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায়, এটি আসলে অনুবাদ। আপনি বইয়ের একদম প্রথমের দিকে একটি কথা লিখেছেন ফ্লাপে, সেটি হচ্ছে ধীরে চললেই চোখে পড়ে জীবনের আসল সৌন্দর্য। থ্যাংক ইউ সো মাচ নীল ভাই। আসলে এই যে কথাটা, ধীরে না চললে, আমি যেটা প্রথমে একটু আগে বললাম যে আমরা যে ছুটে চলছি, দৌড়াচ্ছি আমাদের প্রফেশনাল লাইফে, কর্পোরেট ওয়ার্ল্ডে, ব্যবসা বাণিজ্যে, আমরা কিন্তু আসলে থামছি না। একটু যে থেমে যে একটু নিঃশ্বাস নেব, একটু যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা পাখির একটা কিচিরমিচির আওয়াজ, নদীর কলতান, আমরা কি সেগুলির দিকে একটু থেমে উপলব্ধি করতে পারছি? মনে হয় পারছি না। আমরা সবাই কিন্তু একটা কোথায় যেন একটা দৌড়ের প্রতিযোগিতা নেমেছি, যার জন্য আপনি যদি একটু না থামেন নীল ভাই, তাহলে আপনি আপনাকে চিনতে পারবেন না, আপনি প্রকৃতিকে চিনতে পারবেন না, আপনার পরিবারকে আপনি সময় দিতে পারবেন না, আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন না। কারণ পৃথিবীতে আমরা এসেছি, আমরা দ্বিতীয়বার আমরা আসবো না, কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, যে মুহূর্তটা আমরা বেঁচে আছি, এই যে দাঁড়িয়ে কথা বলছি, এই মুহূর্তটা যদি আমি উপভোগ না করতে পারি নীল ভাই, তাহলে তো আমি এটা হৃদয়ে নিতে পারবো না। সুতরাং আমাদেরকে একটু থামতে হবে, একটু শান্ত হতে হবে, একটু বুঝতে হবে, নিজেকে জানতে হবে। এবং এই কথাগুলো যখন হিমির সাথে আমার হচ্ছিল, তখন হিমি আমাকে বলছিল যে তার একটি জানবার বিষয় আছে, কারণ সে সাফল্যের কথা বলছিল। হিমি, কি জানতে চান? আমি জানতে চাই, এই জীবন তো আসলে ছুটছি, আপনার যেই ছুটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে আসলে। কিন্তু আমরা যদি সাফল্যের পিছনে ছুটে না যাই, আসলে কি আমরা সাফল্যটা পাবো? না না, চমৎকার প্রশ্ন হিমি। সাফল্যের জন্য আমাদের একটা রুট প্ল্যান থাকতে হবে। সফলতা বলতে কি বুঝি আমরা? সফলতাটাও কিন্তু একটা আপেক্ষিক, সুখটা যেমন আপেক্ষিক, সফলতা বলতে আমরা আপেক্ষিক। আগে আমাদেরকে জানতে হবে সফলতা বলতে আমরা কি বলতে যাচ্ছি। সফলতা কি বাড়ি, গাড়ি, টাকা পয়সা বলতে? সেই সফলতা যদি হয়, এই জীবনে বাঁচতে গেলে আমাদের সফলতা লাগবে। তার জন্য আমাদের যে অনেক কিছু লাগবে সেটা না, আমাদেরকে আগে বুঝতে হবে যে আমার সফলতার মানদণ্ডটা কোথায়, আমি সফলতা বলতে কি বোঝাতে যাচ্ছি। আমি যদি সেটা না বুঝে যদি আমি শুধু দৌড়াইতে থাকি, আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ফেম, সমাজে প্রতিষ্ঠিত, হ্যাঁ সেগুলি লাগবে। সেটা করার পেছনে যদি আমি আমার সামাজিকতাকে হারিয়ে ফেলি, আমার পারিবারিক বন্ধনকে আমরা হারিয়ে ফেলি, আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব পরিমাণ, এই যে একটা সমাজের মধ্যে যে অস্থিরতা, এগুলি যদি আমি সবকিছু একদিকে করে হিমি, আমি যদি খালি সফলতার পেছনে দাঁড়াই, সেই সফলতা তো আমার কোনো কাজে আসবে না হিমি। আমি আর একটা বিষয় জানতে চাই যে আমরা আসলে এই যে সারাদিন, আমি যদি আসলে 24 ঘন্টাকে বিশ্লেষণ করতে চাই, 24 ঘন্টায় অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো আমাদের চোখের সামনে আসে, কিন্তু আমরা দেখা যায় যে অনেক ক্ষুদ্র মুহূর্তের প্রতি আমরা মনোযোগী হই না। হ্যাঁ, কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষুদ্র মুহূর্তগুলোর প্রতি মনোযোগী হওয়া কতটা জরুরি। অসাধারণ বলেছেন নীল ভাই। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, আমি মনে করি উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন। এই যে ছোট ছোট মুরগিগুলি, গানের মধ্যে কিছু মুরগি থাকে না, একটা যখন গান গাই, আমরা গান শুনি, এই গানের মধ্যে কিন্তু একটা মুরগি থাকে ছোট ছোট। তা আপনি একটু আগে যে প্রশ্ন আমাকে করেছেন, উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন যে ছোট ছোট মুহূর্তগুলি, এই যে ছোট ছোট মুহূর্তগুলি, এই জিনিসগুলি আমরা নীল ভাই একদম অনেস্টলি আমরা দেখতে পাচ্ছি না, আমরা তাকাচ্ছি না ওদিকে, আমরা জ্যোৎস্নার দিকে তাকাচ্ছি না, আমরা সেই মৃদুমন্দ বাতাসটা শরীরে দিচ্ছে, আমরা পরিবারের সন্তানের প্রতি যে আমাদের যে একটু সময় দেওয়া, পরিবারের বাবা মার প্রতি সময় দেওয়া, আমরা কোথায় যেন এগুলি থেকে একটু আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলি যদি আমাদের নিজের ফিরে আসে, হাইমিন সুনিমের যে বইটা আমি অনুবাদ করেছি নীল ভাই, এটা যদি আমি এটা কোনো উপন্যাস না, এটা যে আমি একদমে পড়ে ফেলবো, এক নিঃশ্বাসে পড়ে বলবো, এটা কোনো উপন্যাস না হিমি। এটা হচ্ছে এমন কিছু
কথা যেগুলি আপনাকে কলম ধরে ধরে পড়তে হবে, এটা আপনার জীবনের সাথে মিলে যাবে। তখনই আপনি বুঝতে চেষ্টা করবেন উনি 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 একজন মঙ্ক, উনি একজন সন্ন্যাসী, এবং উনি একজন সারা ওয়ার্ল্ডে 3 মিলিয়ন কপিস বিক্রি হয়েছে। তো আমি চিন্তা করেছি এই বইটা যখন আমি পড়লাম, আমি শুধু জ্ঞানটা উপলব্ধি করব, আমি শুধু এটা নিজেই জেনে ফেলবো, আমি শেখার চেষ্টা করব। আমরা সবাই শিখতেছি, কিন্তু এই জ্ঞানটা যদি আমি সবার মধ্যে বাংলা ভাষায় দিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় মানুষ যদি এটা পড়ে নিজেকে অন্তত একটু রেকটিফিকেশন করতে পারে, নিজের মধ্যে যদি একটা ফিল তৈরি হয়, তাহলে যেটা বলেন আপনি নীল ভাই, ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলি তখন আপনার জীবনটাকে অন্যরকম একটা পরিপূর্ণ জায়গায় নিয়ে যাবে। জীবনটাকে তখন মনে হবে যে না, বেঁচে থাকার সার্থকতা, কারণ আমরা কেউ সারা জীবন বাঁচার জন্য আসিনি পৃথিবীতে। না, আপনি যেটা বলছিলেন আসলে ছোট ছোট মুহূর্তগুলোকে যদি আমরা আসলে সূক্ষ্মভাবে বিচার করি, আমাদের বোধ এবং বিবেকের আসলে পরিবর্তন ঘটবে। এবং আপনি বলছিলেন যে জ্যোৎস্না দেখবার কথা, আমি একটু হিমির কাছে জানতে চাই, মানে শেষ কবে পূর্ণ চাঁদ দেখেছেন কিংবা শেষ কবে জ্যোৎস্না দেখেছেন আপনি? ব্যস্ত যেহেতু, আমিও ব্যস্ততার কারণে শেষ চাঁদ দেখা আমার হয়নি, আচ্ছা। এবং তাই আমি বইটি পড়ে উপলব্ধি করব এবং পরের জ্যোৎস্না যেন মিস না হয় সেটাও আচ্ছা, ব্যবস্থা কিন্তু করব। এই যে শহর যখন আসলে আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে, তখন আসলে ওই জানলার ফাঁক দিয়ে কিংবা বারান্দার ফাঁক গুলে এক টুকরো চাঁদ দেখাও তো আসলে এই শহরে অন্তত বিলাসিতা, কারণ দেখাই যায় না আকাশ। নীল ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের নগরায়নের যে ইনফ্রাস্ট্রাকচার আপনি যেটা বলেছেন, আমাদের এই নগরায়নের যে এখন এই প্রেক্ষাপটে, এই স্ট্রাকচারে আসলে জ্যোৎস্নার আলোটা সেভাবে আসতেছে না। তা এটার জন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে একটু শিকড়ে দিতে হবে। আমি বিলিভ করি ঢাকা শহর বলেন, এই মেগা সিটিতে যারাই বসবাস করে, কেউ ঢাকা সিটি হয়তো জন্মগ্রহণ করে ব্রড আপ হয়েছে, বাট তাদের কিন্তু প্রত্যেকেই শিকড় হচ্ছে গ্রামে। আমরা কি সেই গ্রামটাকে মনে রাখতে পারতেছি? আমরা আমাদের কর্মময় জীবনে ব্যস্ততার মাঝখান থেকে মাসে একবার করে হলেও, 15 দিনে 2 মাসে হলেও অন্তত আমরা একটু গ্রামে চলে যাই, শিশির ভাষা ঘাসে একটু হাঁটি, আমাদের সেই গ্রামের মেঠুপথে চলে যাই। আমরা একটা দিনে যে আমি সেই কুড়ে ঘরে হোক, টিনের ঘরে হোক নীল ভাই, সেখানে যদি আমি জ্যোৎস্নাটা দেখে আসি, আমি শহরে পাচ্ছি না, কারণ আমার শহরের সেই কনজাস্টেড এরিয়াতে আমার সেই জিনিসটা আমি দেখতে পারতেছি না। আপনি যেটা বলেছেন ইটস ট্রু, বাট আমার তো একটা অপশন রয়েছে। আমার গ্রামগুলিতে এখন বিলীন হয়ে যায়নি, বাট আমরা তো গ্রামে যাচ্ছি না, যেতে চাচ্ছি না, যেতে পারছি না, যাওয়ার ইচ্ছাটা নাই। সেই ইচ্ছাটা তৈরি করতে হবে নীল ভাই। এবং ইনশাল্লাহ হয়তো গ্রামে যদি যেতে পারি যাব, আর না হলে আমরা ফয়েজ লেকে চলে যাব, কারণ ভাই ফয়েজ লেকের দায়িত্বে আছে। নিশ্চয়ই আমরা তো নেমন্তন্ন পাবো নাকি? হ্যাঁ, আপনি আমার পেশাগত ব্যাপারটা করেছেন। আমি কনকর্ড গ্রুপে আছি, বাংলাদেশের খুব পায়োনিয়ার একটা গ্রুপ কনকর্ড গ্রুপে চট্টগ্রাম ফয়েজ লেকের সেলস এন্ড মার্কেটিং এর দায়িত্বে আছি ওখানে। আসলে ওই যে জীবনের গল্পে করতে করতে যখন পেশাটা এরকম হয়ে গেল, আজকে 10 বছর হলো ওখানে আছি। নীল ভাই, আপনাকে, হিমি আপনাকে এবং আপনাদের মাধ্যমে স্টার নিউজের সবাইকে আমি দাওয়াত করলাম কনকর্ড গ্রুপের পক্ষ থেকে, আপনারা আমার ফয়েজ লেকে আসবেন। সেলেস্টিয়াল বিউটি সমৃদ্ধ যদি একটা জায়গা থাকে, যদি পাহাড়, হ্রদ, লেক, রিসোর্ট, বেস ক্যাম্প সব মিলিয়ে একটা ফয়েজ লেক, সেই ফয়েজ লেকে একটু নিঃশ্বাস নিতে আপনাদের দাওয়াত রইল। মানে জ্যোৎস্না দেখতে আমরা ইনশাল্লাহ যাব। ধন্যবাদ আপনাকে। চলে আসবেন। থ্যাংক ইউ নীল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পাঠাভ্যাস তৈরি করি এবং আমরা সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, এবং আমরা বলতে চাই যে ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায় কি সেটা জানতে গেলে অনুবাদক মনোয়ার হোসেন রনির এই বইটি আসলে পড়তে হবে, এবং আমরা সূক্ষ্ম বিষয়গুলো আমাদের বোধ এবং বিবেকের সাথে সংযোগ করার আসলে চেষ্টা করি। বিরতি কি আমি নিয়ে নিব? তাহলে দর্শক, রঙিন গল্পগুলো নিয়ে আমরা আবারও ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছে মিষ্টি জান্নাত, এবং মিষ্টি জান্নাতের সাথে আছি আমি নীল মাহবুব, এবং বইমেলার একনিষ্ঠ পথ চলার সঙ্গী। এবং আমরা তো এর আগে আসলে কথা বলছিলাম যে আমাদের জীবনে আসলে কিছুটা হলেও স্থির হওয়া প্রয়োজন, এবং এই যে আমরা এত বেশি ছোটাছুটি করছি, সেই ছোটাছুটির গল্পটাও আসলে পৃথিবীর সৌন্দর্য, মানুষের সৌন্দর্য যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে আসলেই এত ছোটাছুটি করা যাবে। একদমই তাই। আমাদেরকে ধীর গতিতে আসতে হবে, যেন আমরা আসলে শহরের ছোট ছোট জিনিসগুলোকে আসলে খুব তাড়াতাড়ি উপলব্ধি না করে প্রতিটা অনুভূতি সহজে নিতে পারি আমরা সবাই। সেই ব্যবস্থা করার জন্য নিজেদেরকে সময় দিতে হবে, এবং সবাইকে সময় দেওয়ার জন্য উদ্বুদ্ধও করতে হবে, এবং সেজন্য আমাদের বইও পড়তে হবে। এবং এই মুহূর্তে আমরা কাকে সময় দেবো? এই মুহূর্তে আমরা একজন লেখকের সাথে কথা বলবো, তার একটু সময় নেব এবং তাকে আমরা একটু সময় দেব, এবং তার একটি বই আমাদের হাতে আছে, এআই ডার্ক অ্যান্ড লাইট, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্ভাবনা, সংকট ও দায়িত্ব। এই বইটা সম্পর্কে খুব সংক্ষেপে আগে কিছু জানতে চাই, তারপরে অন্যান্য প্রশ্নে আমরা যেতে চাই। এই বইটা নিয়ে যদি বলি, সংক্ষেপে লাস্ট যে ওয়ার্ডটা আছে দায়িত্ব, কঠিন একটা দায়িত্বের জায়গা থেকে বইটা লিখেছি, কারণ আমি এআই নিয়ে
খুব ডিপলি কাজ করছিলাম বিগত 1.5-2 বছর ধরে। তো যখন দেখলাম যে এটা নিয়ে অনেক ধরনের কাজ করা সম্ভব, তো আমাদের নেগেটিভ মাইন্ডের যে নেগেটিভ পাওয়ার মানুষের যে কাজগুলো আছে তারা যদি এটাকে ব্যবহার করে সমাজের জন্য অনেক ক্ষতিকারক কন্টেন্ট হতে পারে এবং হচ্ছে অলরেডি। তো ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটা বই আকারে কিছু দরকার, যেটার মাধ্যমে মানুষ সাবধান হতে হবে, অ্যালার্ট হতে হবে, মানে জাস্ট অ্যাওয়ারনেস তৈরি করা। ভাইরাল আবার কিছু মানুষ আছে যে খুব অল্প সময়ে বেশি টাকা কামানোর করে ভাইরাল বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়, সেটার জন্য এআই টুলসটা হচ্ছে খুব উপযোগী একটা টুলস। যে কারণে যদি ব্যবহার বিধিটা সঠিক না হয় তাহলে এটা একটা সময় আমাদের নিউজ ফিডের উপরে আঘাত আনবে, যেটা মানুষ অস্থির হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে অলরেডি নানান প্রলোভন দেখিয়ে ভাইরাল ভিডিও বানানো শেখাচ্ছেন। তো ভাইরাল ভিডিও তো আসলে জোর করে বানানো শেখানো যায় না, ভাইরাল তো হয়ে যায় ভালো কন্টেন্ট হলে। তো ওইসব বিভিন্ন জায়গা থেকে মূলত কি কি সম্ভাবনা আছে, কি কি ভালো কাজে লাগানো যায় এআইটাকে, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আমি। এবং আরেকটা বড় ব্যাপার যে এআইটা আসার পরে মানে বিশেষ বিশেষ কিছু সেক্টরে অনেকে আবার আতঙ্কিত যে এআইটা বোধহয় মানে মানুষের পেশা নষ্ট করবে, কারণ অনেক প্রযুক্তি আসছে যেটা নিয়ে এরকম প্রশ্নের সম্মুখীন হয়নি কেউ। আসলে কি তা হচ্ছে না? কারণ আমি দেখছি যে এখন যারা আসলে গান লিখতে পারতো না তারা এআই এর মাধ্যমে গান লিখে ফেলছে, যারা আসলে মিউজিক করতে পারতো না এআই এর মাধ্যমে মিউজিক করে ফেলছে। এবং আমিও আসলে চেষ্টা করেছি, এবং চেষ্টা করার পর দেখা গেছে যে আমার তখন মনে হয়েছে যে আসলে এই যে মিউজিক ডিরেক্টর যারা আছে তাদের কাছে যাওয়ার আসলে কি দরকার, এই যে যারা সুপারস্টার আমরা বলি তারকা, তাদের কাছে যাওয়ারও দরকার নেই, কারণ এআই ভয়েস দিয়ে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে। না, এতে তো আমার মনে হয় নষ্ট হচ্ছে না। যেমন আমি নিজেও মিউজিক করতাম, আমি 2003 থেকে মানে 9 বছর 9 সাল পর্যন্ত হচ্ছে ছায়ানটে ছিলাম, লোকগীত তখন ফার্স্ট হয়ে বেরোছি। বাট যখন একটা গান কম্পোজ করার জন্য যেতাম, ভালো কারো কাছে গেলে কিন্তু 40,000-50,000 টাকা একটা মিউজিকে লাগতো। বাট এই যে বললেন আপনি করতে পারছেন, এই কাজটা কিন্তু আপনার একজন মিউজিক ডিরেক্টরের কাছে গেলে আপনার একটা খরচ হতো। বাট শখে অনেকে করতে পারবে এই কাজটা, কেউ গান একটা লিরিক লিখছে সেটা গানটা গাওয়াই ফেলতে পারছে। বাট সে হয়তো প্রফেশনালি চাচ্ছে না মানে কোনো মিউজিশিয়ান বা কম্পোজারের কাছে গিয়ে করাবে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না কোনো পেশার উপরে হুমকি। আর সবচেয়ে বড় ব্যাপার একদম নতুন টুলস তো অনেকে বুঝতে পারে না হয়তো, আপনার যেগুলো এআই দিয়ে লেখা ওগুলো বোঝার কিছু সিস্টেম আছে, যেমন গান হোক কিছু হোক, ওগুলো বোঝার আস্তে আস্তে মানুষ বুঝবে। আর ওই বোঝার কাজটাই দায়িত্বটা আমি হাতে নিয়েছি যে মানুষকে সঠিক জ্ঞানটা দেয়া, মানুষ যাতে সঠিক একটা ইয়াতে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমার কাছে মনে হচ্ছে যে যদি মানে দেশের গণ্যমান্য ব্যক্তি কিংবা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে যদি কন্টেন্ট বানানো হয় এবং সেটা যদি ওরকম অ্যাভেলেবেল হয়ে যায় এবং যদি সাধারণ মানুষটা বানানোর পাওয়ার পেয়ে যায়, তাহলে তো সাধারণ মানুষের প্রতি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ একসময় থাকবে না আসলে। তো ওই জায়গা থেকেও আমার একটা দায়িত্ববোধ কাজ করছে, সংকট দায়িত্ব। দারুণ। এবং হিমি, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি এআই এর সাথে যুক্ত, মানে এআইটাকে কি আসলে প্রাত্যহিক কাজে কোনো না কোনো ভাবে কি আপনি ব্যবহার করেন? এআই এর সাথে যুক্ত তো আসলেই কোনো কঠিন উত্তর যখন আর পাচ্ছি না কোথাও খুঁজে, আমরা কিন্তু চ্যাটজিপিটির কাছে খুব সহজেই চলে যাই। তো আমার এই ক্ষেত্রে আসলে একটু জানার বিষয়, আমরা মানুষ হিসেবে খুবই কৌতূহলী। এখন কৌতূহলের ক্ষেত্র থেকে আমরা আসলে খুব ভালো কাজে বেশি এআইটাকে ব্যবহার করছি নাকি খারাপ কাজে বেশি ব্যবহার হয়ে যাচ্ছে, কোনটার ক্ষেত্রটা আসলে বেশি? খারাপ জিনিসটা এমন আসলে যেমন 1000 মানুষের মধ্যে একজন খারাপ থাকলে কিন্তু খারাপের ইয়াটা অনেক বেশি করা সম্ভব। যেমন আমার অ্যাওয়ারনেসটা তৈরি করার কিন্তু প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাতে আমি সাধারণ মানুষ পর্যন্ত অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি। যেমন সরকারিভাবে উদ্যোগ নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি কলেজে এআই সাবজেক্ট দিচ্ছে, তাতে কি হবে, যে কটা মানুষ ওখানে ভর্তি হচ্ছে তারাই এর সম্পর্কে জ্ঞানটা পাবে। বাট যদি একদম একটা গ্রামের একটা কোনো অশিক্ষিত বা লেখাপড়া না জানা মহিলা, তার একটা মেয়েকে যদি মানে খারাপ ইমেজ বানানো হয় এবং তার কাছে দেওয়া হয়, তখন সে কি করবে, কিভাবে জানবে, ওই নলেজটা কোথা থেকে পাবে? ওই দায়িত্বের জায়গা থেকে আমার করার। এই কাজটা কিন্তু সবাই করবে না, ওই যে বললাম যে 100 জনের মধ্যে 10 জন হয়তো বা করবে, কিন্তু ওই 10 জনই এনাফ সমাজটাকে নষ্ট করার জন্য। আর চ্যাটজিপিটি যেমন বললাম যে কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না, এআইকে তো রিপ্লেসমেন্ট দেওয়া যাবে না। আপনি একে বলতে পারবেন না যে আমাকে একটা গল্প লিখে দাও, ওকে গল্পের সিনপসিস দিতে হবে, ওকে আপনার গল্পটা বলতে হবে যে আমাকে এই গল্পটা তুমি গুছিয়ে লিখে দাও, সেটা বলতে পারেন। কিন্তু ওকে যদি বলতে দেন যে আমাকে একটা ভূতের গল্প লিখে দাও, ও তো ভূত গরুকে গাছে উঠাই দেবে। মানে যে যত ভালো সিনপসিস দিতে পারবে তার এটা তত ভালো আসবে, যার ডিরেক্টরিয়াল নলেজটা যত ভালো সে তত ভালো করতে পারবে এআইতে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, এই বইটার নাম ধরেই করতে চাই, মোহাম্মদ মশিউর রহমান, সেটা হচ্ছে এআই ডার্ক অ্যান্ড লাইট, কোনটা আসলে বেশি, ডার্ক নাকি লাইট? লাইটটা বেশি, বাট ডার্কের পাওয়ারটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে ওই ডার্কটা মানে আলোটাকে ঢেকে দিবে।
ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং আপনারও একটা দারুণ ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে এআই ডার্ক অ্যান্ড লাইট, অর্থাৎ সম্ভাবনা, সংকট এবং দায়িত্ব, এআই সম্পর্কে যদি জানতে হয়, মশিউর রহমানের এই বইটা কিন্তু আসলে সহযোগী একটি বই হতে পারে আপনার জন্য। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। হিমি, এবার আমরা একটু স্টলে ঘুরতে চাই। স্টলে দেখি যে কোনো লেখক, পাঠক কিংবা প্রকাশকের সাথে আমাদের দেখা হয়ে যায় কিনা। এবং এই মুহূর্তে আমরা মহানগর পাবলিকেশনের সামনে দাঁড়িয়ে আছি, এবং সেখানে আমরা একজন পরিচিত মুখকেও দেখতে পাচ্ছি। বিগত বেশ কয়েক বইমেলায় আপনি আসলে অনেক প্রখ্যাত কিংবা বিখ্যাত হয়ে গেছেন। আপনার ছোট ছোট ক্লিপস আসলে ভাইরাল হয়েছে। তো এই যে ভাষার মাসে, ভাষার যে বইমেলা, সেই বইমেলায় ভাষা নিয়ে আপনি আসলে কাজ করছেন। কি ধরনের কাজ আসলে আপনি করছেন? আমি মূলত কাজ করছি হলো মানুষ যেটা জানে সেটা একটু পারফেকশন আনার জন্য। মানুষ অনেক কিছু ভুল জানে এবং আমরা ভুলটাই গায়ের জোরে চালাই দিতে চাই। যেমন আমরা বলি, দেখেন কমলাপুর রেল স্টেশন, এই কমলাপুর নামে কি আদৌ কি রেল স্টেশন আছে? আমার জানা মতে নাই। এই যে রেলপথে বাংলাদেশ বই বিক্রয় তৈরি করেছি, এটা প্রায় 1.5 লক্ষ বই বিক্রি হয়ে গেল, এখানে কমলাপুর শব্দটা আমি লিখতেই পারি নাই। এই যে ভুলটা আছে সেটা সংশোধন করার জন্য। আবার দেখেন, আমি ইংরেজিতে ফেমাস হয়েছে এই বইটার কারণে, এটাও মানুষের ভুল সংশোধন করার জন্য এবং মানুষ কিভাবে সহজে মনে রাখবে সেটা। তারপরে যে ভাষার মাস যেটা বলছেন, বাংলা বানান, দেখেন এইখানে একটা বানান আছে এত দ্বারা, এই বানানটা আমরা মাস্টার্স পাস করি, কোনো পার্সেন্টেজ নাই জানার, ভুলটাই চলে। কিন্তু আপনি যখন পরীক্ষার খাতে পুট আপ করবেন তখন তো চলবে না। আপনি একটা চিঠি লেখেন, ম্যানেজার কমলাপুর রেল স্টেশন ঢাকা, ম্যানেজার কমলাপুর রেল স্টেশন ঢাকাও দেওয়ার কারণে ঠিক চলে যাবে, কিন্তু এটা 100% ভুল। কিন্তু পরীক্ষার খাতে পুট আপ করলে তো আপনি জিরো, আপনি বিশেষ চান্স পাবেন না, ওই মার্কস কেটে নেবেন না। তো এই যে পাঠক যখন আসে, আপনার সাথে কথা হয়, মানে দেখা হয়, মুখোমুখি হন, তখন আসলে কেমন লাগে অনুভূতিটা? আসলে আমি তো সাধারণ মানুষ, একজন ঠিকাদার মানুষ, বই লিখলাম, আমার একটা পরিস্থিতি ছিল, বাংলাদেশ ব্যাপী ছিল, কিন্তু হয়তো অফিসে ছিল, নির্দিষ্ট কিছু অফিসে। আর এখন তো আল্লাহর রহমতে রাস্তা দিয়ে হাঁটলেই সালাম পাই, যেখানে যাই, একটা অনুষ্ঠানে বলেন, রাস্তা দিয়ে হাঁটলে বলেন, কোনো সেমিনারে বলেন বা এই বইমেলায় বলেন, যেখানে যাই, এটা আল্লাহর তরফ থেকে একটা প্রাপ্যতা। বাংলাদেশ তো বটে, বাংলাদেশের বাইরেও আমার গ্রহণযোগ্যতা আছে। দারুণ ব্যাপার। আমাদের একদম সময় শেষ, না হলে আরো কথা বলতাম, কিন্তু এই যে সালাম পাচ্ছেন আপনি, এই যে শ্রদ্ধাবোধ এখনো তো আসলে বাংলাদেশের মানুষের ভিতরে টিকে আছে। ধন্যবাদ আপনার। আমরা আসলে ওই কথাটাই বলছিলাম যে বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু এখনো শ্রদ্ধাবোধটা আছে, যে গুরুজনকে দেখা হলে সালাম দেয়া। তো আমাদের যারা দর্শক আছে তাদেরকে এই মুহূর্তে আমরা সালাম দিয়ে বিদায় নিতে চাই, এবং আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেলা প্রাঙ্গণ থেকে দর্শক, আজকের মতো নতুন গল্প নিয়ে আমরা যেমন হাজির হয়েছিলাম, আমরা আগামী পর্বগুলোতে নতুন নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব ভাষার ক্যানভাস থেকে।